আমরা আলোচনা করব। এখানে বলা হয়েছে যে যখন কোনো স্বাভাবিক বাঁধের কারণে মেন নদী মানে প্রধান নদীর সঙ্গে যুক্ত হতে না পেরে তার সমান্তরাল বরাবর প্রবাহিত হয়, তখন সেই চ্যানেলটাকে আমরা কি চ্যানেল বলি? ওটাকে ইয়াজু চ্যানেল বা ইয়াজু স্ট্রিম বলা হয়। তোমরা গুগলে সার্চ করে দেখবে, ছবিটা খুব ভালোভাবে পাবে যে ইয়াজু স্ট্রিম কীরকম। কারণ ওটা বেশিরভাগ ওল্ড স্টেজে তৈরি হয়, যেখানে আমরা দেখতে পাই যে স্বাভাবিক বাঁধটা সাইডে তৈরি হয়েছে, ডিপোজিশন হয়েছে মানে সঞ্চিত হয়েছে, যার কারণে ওই অংশটা তো উঁচু, তাই উপনদীটা এসে ওইখানে মেন নদীর সঙ্গে মিশতে পারেনি। উপরন্তু ওটা কী করেছে, তারই সমান্তরালে বয়ে চলেছে তার সাইড দিয়ে, ওটাকে ইয়াজু স্ট্রিম বলে। এবারে 52তে বলা হয়েছে যে হিমালয়ান মাউন্টেন সিস্টেম কোন এরার উপযুক্ত, এখানে কোন এরাতে জিওলজিক্যাল টাইম স্কেলে অবস্থিত। এটা আমরা এক্ষুনি আলোচনা করছিলাম, আগের ক্লাসে আমরা আলোচনা করেছি জিওলজিক্যাল টাইম স্কেল সম্বন্ধে, যে যা কিছু আমরা দেখতে পাচ্ছি বর্তমান মাউন্টেন থেকে শুরু করে সমুদ্রের বর্তমান অবস্থা সব কিছুই সেনোজোইকের আন্ডারে পড়বে। তো অ্যান্সার এ। এবারে 53, এখানে ইকুইটোরিয়াল লো প্রেসার বেল্ট আমরা সবাই জানি এটা 5 ডিগ্রি নর্থ থেকে 5 ডিগ্রি সাউথ পর্যন্ত বিস্তৃত। তারপর সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট যেটা 25 থেকে 35, যেটাকে হর্স ল্যাটিটিউডও বলা হয়, এখানে রয়েছে। তারপর সাবপোলার লো প্রেসার তারপরে রয়েছে 60 ডিগ্রি থেকে 65 ডিগ্রি নর্থ সাউথ, দু জায়গায় এটা অবস্থিত, যেখানে ওয়েস্টার্লিস প্রবাহিত হয়। এবং সবার উপরে পোলার হাই প্রেসার বেল্ট, যেটা 85 টু 90 ডিগ্রি নর্থে আর সাউথে দেখতে পাওয়া যায়। তো এর অ্যান্সার হবে এ। এটা আমরা সকলেই জানি, খুব সহজ, কারণ প্রেসার বেল্ট সম্পর্কে ক্লাইমেটোলজি পড়ার আগেই আমরা ফার্স্টে এটা সম্পর্কে জানি যে প্রেসার বেল্ট কোথায়, কী কী প্রেসার বেল্ট রয়েছে। অ্যাকচুয়ালি পৃথিবীতে মোট 7টি প্রেসার বেল্ট রয়েছে। ইকুইটোরিয়াল লো প্রেসারটা শুধুমাত্র একটি জায়গায় অবস্থিত, আর বাকি যে 3টে ওগুলো প্রত্যেকের নর্থ হেমিস্ফিয়ার ও সাউথ হেমিস্ফিয়ারে রয়েছে। তো টোটাল 7টা প্রেসার বেল্ট আমরা দেখতে পাই। তার মধ্যে 4টে হচ্ছে হাই প্রেসার বেল্ট এবং 3টে হচ্ছে লো প্রেসার বেল্ট। এবারে 54 এখানে বলা হয়েছে যে মিনিমাম টেম্পারেচার রেঞ্জ কোন কন্টিনেন্টে আমরা দেখতে পাই। আগে বলি যে টেম্পারেচার রেঞ্জ কথাটার অর্থ কী। টেম্পারেচার মানে জানি আমরা উষ্ণতা, আর রেঞ্জ কথার অর্থ হচ্ছে যেখানে হাইয়েস্ট এবং লোয়েস্টের ভেতরে পার্থক্য দেখানো হয়, ওটাকে বলে টেম্পারেচার রেঞ্জ। মানে হাইয়েস্ট টেম্পারেচার কত হয়েছে এবং লোয়েস্ট টেম্পারেচার কত হয়েছে সব থেকে, ওর পার্থক্যটাকে টেম্পারেচার রেঞ্জ বলে। এবারে আমরা খুব ভালোভাবে জানি এশিয়া এবং আফ্রিকায় টেম্পারেচার রেঞ্জটা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়, বিশেষ করে আফ্রিকাতে। মানে গরমের সময় অত্যাধিক উষ্ণতা থাকে, আবার শীতের সময় তাপমাত্রা একদম নিচে নেমে যায়। কিন্তু এখানে অস্ট্রেলিয়া হচ্ছে এমন একটা কন্টিনেন্ট যেখানে টেম্পারেচার রেঞ্জের মধ্যে পার্থক্য খুব কম দেখতে পাওয়া যায়। বাকি আন্টার্কটিকায় আমরা জানি আন্টার্কটিকার উষ্ণতা কখনো খুব বেশি হয় না, বেশিরভাগ সময় টেম্পারেচার এখানে কম থাকে। তো এখানে টেম্পারেচার রেঞ্জটা খুব একটা পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি না, তবে অস্ট্রেলিয়ায় টেম্পারেচার রেঞ্জটা সবচেয়ে কম। অস্ট্রেলিয়া অ্যাকচুয়ালি ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন এর মধ্যেই বেশিরভাগ অংশটা অবস্থান করেছে। এই 4টে অপশান বাদে যদি কোনো জায়গায় ইকুইটোরিয়াল অপশানটা থাকে, তাহলে অ্যাকচুয়ালি ইকুইটোরিয়াল অপশানটাই হবে, কারণ আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চলে এই যে টেম্পারেচার রেঞ্জটা সবচেয়ে কম হয়, কারণ ওখানে সারা বছর একই তাপমাত্রা বিরাজ করে, না কোনো গরম বর্ষা শীত পার্টিকুলার কোনো ঋতু ওখানে দেখা যায় না।
কারণ প্রত্যেক দিন উষ্ণতা পরিমাণ বেশি থাকে এবং বিকেলে বৃষ্টিপাত হয়, ঝড় বৃষ্টিপাত। তো এখানে টেম্পারেচার রেঞ্জটা খুব কম হয় সব থেকে। তো এখানে অপশানে নেই, তাই এর অ্যান্সার হবে সি। অস্ট্রেলিয়াতে আমরা দেখতে পাই টেম্পারেচার রেঞ্জটা সবচেয়ে কম। এবারে ফোর্ডিজিম এই অপশানগুলোর মধ্যে কোনটাকে ব্যাখ্যা করছে? ফোর্ডিজিম কথার অর্থ কি আগে বলি। প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়েছিল 1910 থেকে 14 খ্রিস্টাব্দে, ঠিক সেই সময় মিশিগানের ডেট্রয়েটে মানে ইউএসএতে ফোর্ডিজিম কোম্পানি কি করেছিল, ওখানকার ওয়ার্কারদের সময়টা কমানোর জন্য সমস্ত কিছুকে সহজে করার জন্য, মানে তার ইন্ডাস্ট্রিকে ভালো করে চালানোর জন্য বড় বড় যন্ত্রপাতি ওখানে নিয়ে এলো এবং ওখানকার মানুষদের ওই যন্ত্রপাতিগুলো চালানোর জন্য ট্রেনিংও দিতে থাকলো, যার ফলে মনুষ্য শ্রমটা কমে গেল এবং যন্ত্রপাতি দ্বারা সমস্ত কাজ হলো। ওটাকে বলে ফোর্ডিজিম। মানে ফোর্ড কোম্পানিতে এটা প্রথম হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়। নিউ টেকনিক্স অ্যাডপ্ট করা হলো। তো এখানে অ্যান্সার হবে ম্যানুফ্যাকচারিং টেকনিক অনলি, এবং বিতে সোশিয়াল কন্ডিশন অনলি। দুটো ছাড়াই অ্যান্সার হবে। তো অ্যান্সার ডি, এ এবং বি, অ্যান্সার ডি হবে এটা। এবারে ওয়াই ভ্যালু, এখানে যে বলেছে কোরিলেশন কোএফিসিয়েন্ট, তোমরা সবাই করেছো জিওগ্রাফিক্যাল টেকনিক্স মানে জিওগ্রাফির প্র্যাকটিক্যালে, যেখানে কোরিলেশন কোএফিসিয়েন্টে এখানে পজিটিভ আর নেগেটিভ রিলেশনশিপ দেখানো হয়। পজিটিভ রিলেশনশিপে সব +10 থেকে আমরা +0.25 পর্যন্ত দেখতে পাই, যেখানে 0.25, এরপর হচ্ছে 0.50, তারপর 0.75 এবং +1.0। এটা হচ্ছে পজিটিভ রিলেশন, এবং মাইনাসে থাকলে ওটাকে নেগেটিভ রিলেশন বলা হয়, যেটা আমরা পরের ক্লাসে খুব ভালো করে আলোচনা করব যে এখানে অ্যাকচুয়ালি কি কি রিলেশন দেখতে পাওয়া যায়। এর পরবর্তীকালে আমরা 57-এর কোশ্চেন আলোচনা করি, যেখানে কি কি বলা হয়েছে। এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে যে কোনটা ঠিক ভুল। আইসোবার লাইন হচ্ছে ইকুয়াল প্রেসার লাইন, মানে সমান বায়ুচাপ রেখা, ওটা হচ্ছে আইসোবারিক লাইন। তারপরে আইসোথার্ম মানে ইকুয়াল টেম্পারেচার লাইন। এবারে আইসোহেলস, এটা কিন্তু উইন্ড ভেলোসিটি, যেটা ভুল দেওয়া আছে। আইসোহেলস মানে ইকুয়াল সানশাইন, আর আরসো হাইটস মানে ইকুয়াল রেনফল। তো এর অ্যান্সার হবে সি, যেটা ভুল দেওয়া আছে। এবারে আমরা আগেরটা যে 56-এরটা আলোচনা করছিলাম, এটা অ্যাকচুয়ালি বলে দিই, এর অ্যান্সার হচ্ছে এ। +1.0 থেকে -1.0 হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট আমরা দেখতে পাই, যেখানে ফার্স্টে হচ্ছে পারফেক্ট পজিটিভ রিলেশন, তারপরে হচ্ছে স্ট্রং পজিটিভ রিলেশন যেটা 0.75। এবারে 0.50তে আমরা মডারেট পজিটিভ রিলেশন দেখতে পাই, আর পুয়ার পজিটিভ রিলেশন হচ্ছে 0.25। মানে 4টে রিলেশন আমরা দেখতে পাই। যদি অ্যান্সার এই পয়েন্টগুলোর কাছাকাছি আসে তাহলে এরকমই উত্তর হবে, পুয়ার, মডারেট, স্ট্রং আর পারফেক্ট। এটা প্লাসে হলে পজিটিভ আর মাইনাসে হলে নেগেটিভ রিলেশন। এরপর 58, হিল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম কোন 5 ইয়ার প্ল্যানে করা হয়েছিল? এটা হবে 5th 5 ইয়ার প্ল্যান। 5th 5 ইয়ার প্ল্যানে আমরা হিল এরিয়াকে ডেভেলপের কথা বলেছিলাম। এবারে 5 ইয়ার প্ল্যান কি? 5 ইয়ার প্ল্যান হচ্ছে ভারত স্বাধীন হওয়ার পর আমরা 5 ইয়ার প্ল্যানকে মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে অ্যাডপ্ট করেছিলাম 1951 সালে 1 এপ্রিল আমরা এটিকে অ্যাডপ্ট করেছিলাম 5th ইয়ার প্ল্যানকে। কারণ আমাদের সমস্ত কিছু যা কিছু ইন্ডিয়ান ইকোনমি থেকে শুরু করে যা কিছু সব কিছু দেখাশোনার জন্য এটা আমরা অ্যাডপ্ট করেছিলাম। পরবর্তীকালে এটা
সালে সম্ভবত ফিফথ ইয়ার প্ল্যানকে মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে বন্ধ করে দেওয়া হয় এবং 2015 সালে নীতি আয়োগকে অ্যাডপ্ট করা হয়। এবারে ফিফথ 5 ইয়ার প্ল্যান কবে হয়েছিল? এটা অ্যাকচুয়ালি 1974 থেকে 79 সালে ফিফথ 5 ইয়ার প্ল্যান হয়েছিল, যাকে ডিপি ধর কমিটিও বলা হয়। এখানে হিল এরিয়া ডেভেলপমেন্ট বাদে সেলফ গ্রোথ, প্রভার্টি রিমুভাল মানে দারিদ্র দূরীকরণ, এই সমস্ত কিছুরও উপরও জোর দেওয়া হয়। মানে প্রত্যেক 5 বছর অন্তর একটা প্ল্যান সাজেস্ট করা হয়, যেখানে বেশ কয়েকটা লক্ষ্য বা উদ্দেশ্য তুলে ধরা হতো, যেগুলো পূরণ করার চেষ্টা করা হতো সেই 5 বছরে। তোমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা প্রায় 2014 সাল পর্যন্ত চলেছিল, ওইটা খুব ভালো করে পড়বে, কারণ ওখানে থেকে অনেক কোশ্চেন আসে যেগুলো আমাদের জানা খুব প্রয়োজনীয়। অ্যান্সার: দ্য গ্রোথ সেন্টার প্রোগ্রাম টু প্রমোট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ ব্যাকওয়ার্ড এরিয়াস, মানে ব্যাকওয়ার্ড এরিয়াসে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে শিল্পায়ন বাড়ানোর জন্য ফার্স্ট কবে প্রমোট করা হয়েছিল? এটা অ্যান্সার হবে 1988। এরপর 60, দ্য ডেটা এস্টিমেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল ইনকাম, মানে ভারতের জাতীয় যে আয়, এটা কে দেখে? এটা দেখে হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, CSO। এটা আমরা সবাই জানি। এটা অ্যাকচুয়ালি এখানে কি দেখানো হয়, যে দেশে প্রতি বছর যে কত গুডস অ্যান্ড সার্ভিসে প্রডিউসড হচ্ছে, উৎপাদন হচ্ছে, তার টোটাল রেন্ট, তার টোটাল ওয়েজেস, টোটাল ইন্টারেস্ট আর টোটাল প্রফিট, এগুলোর ওপর জোর দেওয়া হয়। তার উপর ভিত্তি করে ইন্ডিয়ান ন্যাশনাল ইনকাম এটা বার করা হয়, যেটা দেখে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। এরপর 61-এর অ্যান্সার দেওয়া হয়েছে দ্য সেকেন্ড 5 ইয়ার প্ল্যান বেসড অন সেকেন্ড 5 ইয়ার প্ল্যানকে কি বলা হয়? এখানে PC মহালানবিস মডেল, যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা নাম আছে। এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে আমরা মহালানবিস মডেলও বলি। আর উপরে এই যে আছে হ্যারোল্ড ডোমার মডেল, যেটা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয়। এটা 1951 থেকে 56 খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল। 62-তে বলা হয়েছে যে পোস্ট ফোর্ডিজমের কথা আমরা কিছুক্ষণ আগে পড়েছি, যেখানে বলা হয়েছে যে ইন্ডাস্ট্রিতে সমস্ত কিছু টেকনিক্যালি করা হবে, মানে নিত্য নতুন যন্ত্রপাতি দিয়ে কারখানা চালানো হবে, মনুষ্য শ্রমটা মানে মানুষের দৈহিক শ্রমটাকে কমানোর জন্য, যেটা প্রথম বিশ্বযুদ্ধের সময় হয়েছিল মিচিগানের ডেট্রয়েটে। এটা অ্যাকচুয়ালি বলেছে যে পোস্ট ফোর্ডিজম মানে ফোর্ডিজমের পরে কি হলো, ঠিক ফোর্ডিজমের পরে কি হলো, রিলায়েন্স অন হেভি ইন্ডাস্ট্রি, মানে ভারী ভারী শিল্পের আগমন ঘটলো, কারণ সেখানে মানুষ কম লাগানো হলো, মানে ওয়ার্কার খুব বেশি, ওয়ার্কারের পরিবর্তে সেখানে নিত্য নতুন মেকানিক্যাল জিনিস নিয়ে আসা হলো, ইন্ডাস্ট্রিকে উন্নত মানের করার জন্য আরও নতুন নতুন টেকনোলজি অ্যাডপ্ট করা হলো। এটাই হয়েছিল পোস্ট ফোর্ডিজমে। এবার হচ্ছে থিওরি অফ মোবিলিটি ট্রানজিশনাল মডেল ইজ কন্ডিশন বাই মোবিলিটি ট্রানজিশনের কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে পপুলেশন গ্রোথ মানে জনসংখ্যার যে বৃদ্ধি ঘটছে, সেটা লেভেল অফ আরবানাইজেশন নগরায়নের লেভেলটা দেখানো হয়েছে, অ্যান্ড চেঞ্জ অফ টেকনোলজি, তার সঙ্গে সঙ্গে টেকনোলজি কিভাবে পরিবর্তন হচ্ছে, মানে নগরায়নে বাড়ার ফলে মানুষের টেকনোলজিতে কিভাবে পরিবর্তন আসছে এবং তার সঙ্গে সঙ্গে পপুলেশন গ্রোথটা ঠিক কীভাবে হচ্ছে,
সেটাই দেখানো হয়েছে মোবিলিটি ট্রানজিশন মডেলে। 64 এখানে বলা হয়েছে দ্য অ্যাবস্ট্রাক্ট বিলিফ, আচ্ছা, পাস ওভার ফ্রম জেনারেশন টু জেনারেশন ইজ কল্ড, যেটাকে মেন্টি ফ্যাক্ট বলা হয়। আমরা পরের ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করব যে মেন্টি ফ্যাক্ট ব্যাপারটা কি। যখন আমাদের বিলিফ সিস্টেম মানে বিশ্বাসটা এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে ধীরে ধীরে চেঞ্জ হয়, সেটাকে মেন্টি ফ্যাক্ট বলে। নিচে এখানে আরেকটা অ্যান্সার দিয়েছে কালচারাল ডিফিউশন। কালচারাল ডিফিউশন মানে আমরা জানি সংস্কৃতির ব্যাপন হচ্ছে বা সংস্কৃতির মিশ্রণ হচ্ছে, এক কালচারের সঙ্গে আরেক কালচারের মিশ্রণ ঘটছে। তো 64-এর অ্যান্সার হবে বি, মেন্টি ফ্যাক্ট। 65-এ এখানে বলা হয় যে মিক্সড ফার্মিং কি। মিক্সড ফার্মিং আমরা জানি সবাই, যেখানে কৃষিকাজের সঙ্গে সঙ্গে পশুপালনের জন্য যাবতীয় জিনিস যেগুলো চাষ করা হচ্ছে, এই যে প্র্যাকটিস কাল্টিভেশন অফ ক্রপস, মানে ক্রপসের সঙ্গে সঙ্গে লাইভস্টক সাইমুলটেনাসলি, মানে কৃষিকাজের সঙ্গে সঙ্গে বা শস্যের সঙ্গে সঙ্গে আমরা পশুপালনের জন্য যাবতীয় কিছু যেগুলো চাষ করছি, ওটাকে মিক্সড ফার্মিং বলে।